আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুব ইন্টারেস্টিং এবং একদম সময়োপযোগী একটা বিষয় নিয়ে কথা বলবো। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র শিবিরের রাজনৈতিক কৌশল ঠিক কেমন হতে যাচ্ছে সে বিষয়ে এস এম ফরহাদের যে যুক্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট আর আদর্শিক লক্ষ্যগুলো মূল উৎসে তুলে ধরা হয়েছে, আমরা মূলত সেগুলোকেই ধাপে ধাপে ব্রেকডাউন করব। বলে রাখা ভালো, আমাদের আজকের এই আলোচনা কোনো নির্দিষ্ট মতাদর্শের পক্ষে বা বিপক্ষে নয়, বরং মূল সোর্স আসলে কি বলছে সেটাকে একদম নিরপেক্ষ জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা বড় প্রশ্ন দিয়ে শুরু করি। এত বড় একটা বিপ্লবের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আসলে কি ঘটে? ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আমাদের ক্যাম্পাসগুলোর মাঠ পর্যায়ের রিয়েলিটি ঠিক কেমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সরাসরি উৎসের পর্যবেক্ষণগুলোতে একটু চোখ বুলাবো, এবং সত্যি বলতে চিত্রটা বেশ জটিল। আজকের আলোচনায় আমরা মূলত এই ৬টি বিষয় নিয়ে ধাপে ধাপে কথা বলবো। জুলাইয়ের পর ক্যাম্পাস রাজনীতি থেকে শুরু করে গোপন রাজনীতির অভিযোগ, সাংস্কৃতিক বিভাজন, শিক্ষা ব্যবস্থা এবং একেবারে শেষে শরিয়া বনাম গণতন্ত্র ও সংস্কারের রূপরেখা নিয়ে আমরা জানব। তো আমাদের প্রথম পয়েন্ট, জুলাইয়ের পর ক্যাম্পাস রাজনীতি এবং ক্ষমতার পালাবদল। ফরহাদের পর্যবেক্ষণ অনুযায়ী একটা সফল গণ অভ্যুত্থান এবং এত ত্যাগের পরও ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের সেই পুরনো চিত্রটাই যেন আবার ফিরে আসছে। ভাবুন একবার, কি বিরাট এক আয়রনি! একদম দিনের আলোতেই সশস্ত্র মহড়া বা জোর করে হলের সিট দখলের মতো ঘটনাগুলো ঘটে চলেছে, অথচ পুলিশের দিক থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই। এই পরিস্থিতিটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা চরম হতাশা তৈরি করেছে। তারা এখন পরিষ্কারভাবেই জানিয়ে দিচ্ছেন যে জবরদস্তিমূলক বা জোর করে চাপিয়ে দেওয়া এই রাজনৈতিক চর্চা তারা কোনোভাবেই মেনে নেবেন না। এবার চলুন আমাদের দ্বিতীয় পয়েন্টে যাই, আর তা হল গোপন রাজনীতি বা গুপ্ত রাজনীতির অভিযোগ। এই টার্মটা আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? গুপ্ত রাজনীতির মূল অভিযোগটাই হল কোনো একটা সংগঠন নাকি ক্যাম্পাসে নিজেদের আসল পরিচয়টা লুকিয়ে রাখে, তারপর অন্য সংগঠনের ভেতরে ঢুকে পড়ে এবং একদম আড়ালে থেকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে। ছাত্র শিবিরের বিরুদ্ধে এই অভিযোগটা বেশ পুরনো, কিন্তু এখানে ফরহাদের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তিনি খুব জোরালোভাবেই এই অভিযোগটা খণ্ডন করেছেন। তার মতে এটা পুরোটাই একটা মিথ্যা ন্যারেটিভ বা বানোয়াট গল্প, যা প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদেরকে কোণঠাসা করার জন্য বানিয়েছে। এমনকি অন্য দলগুলো নিজেদের ভেতরের কোন্দল মেটাতে বা প্রতিপক্ষকে ঘায়েল করতেও নাকি এই ট্যাগটা খুব ব্যবহার করে। ফরহাদ প্রশ্ন তোলেন, ডাকসুর মতো প্রকাশ্য নির্বাচনে অংশ নেওয়া একটা বিশাল সংগঠন কিভাবে একই সাথে পুরোটা সময় আড়ালে থেকে কাজ করতে পারে? এটা তো প্র্যাকটিক্যালি অসম্ভব। তার সোজাসাপটা কথা হলো, কেউ প্রকাশ্যেই হোক আর আড়ালেই হোক, অপরাধ করলে দেশের প্রচলিত আইনেই তার বিচার হওয়া উচিত। এখন আমরা ৩ নম্বর পয়েন্টে দেখব এই বিষয়গুলোর পেছনে ঐতিহাসিক কারণ বা সাংস্কৃতিক বিভাজনটা আসলে কতটা দায়ী। সোর্সটি আমাদের প্রায় ২০০ বছরের একটা লম্বা ইতিহাসের দিকে নিয়ে যায়। ফরহাদ বলছেন, ব্রিটিশরা যখন এই উপমহাদেশে এলো, তারা সুপরিকল্পিতভাবে এদেশীয় যে মূল ইসলামী শিক্ষা আর বিচার ব্যবস্থা ছিল সেটাকে ধ্বংস করে দিল আর চাপিয়ে দিল ইংরেজি মাধ্যম। এরপর পাকিস্তান আমল গেল, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই দীর্ঘ সময়ে একটা সমন্বিত শিক্ষা কাঠামো আমরা আর দাঁড় করাতেই পারিনি। আর ফরহাদের মতে এই যে ২০০ বছরের একটা শূন্যতা, এটাই মূলত আজকের সমাজের এই বিশাল বিভাজনের বীজ বুনে দিয়েছে। এই বিভাজনটা ঠিক কতটা প্রকট তা বুঝতে এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একপাশে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, আরেক পাশে কওমি মাদ্রাসার শিক্ষার্থী। মজার ব্যাপার হলো, এদের মধ্যে কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। স্রেফ সিস্টেমের কারণে তারা একে অপরকে চরমভাবে ভুল বোঝে। মাদ্রাসা ছাত্ররা ভাবে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ধর্মকর্ম কিচ্ছু বোঝে না, আবার ইংলিশ মিডিয়ামের ছাত্ররা ভাবে মাদ্রাসার ছেলেপেলেরা একদম সেকেলে ব্যাকডেটেড। মনে হচ্ছে যেন একটা অদৃশ্য দেয়ালের দুই পাশে তারা দাঁড়িয়ে আছে। একটা জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তো এই সমস্যা সমাধানের উপায় কি? ৪ নম্বর পয়েন্টে আমরা শিবিরের সিলেবাস উদ্যোগ নিয়ে কথা বলবো। একটু আগেই যে অদৃশ্য দেয়ালের কথা বলছিলাম, ফরহাদ বলছেন এই দেয়ালটা ভাঙার একটা আদর্শিক ব্লুপ্রিন্ট বা সমাধান তাদের কাছে আছে, আর সেটা হলো একটা কমন সিলেবাস। এর আইডিয়াটা খুব সিম্পল। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শেখানো হবে আধুনিক ইতিহাস, অর্থনীতি বা সমসাময়িক রাজনীতি, আর অন্যদিকে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে ইসলামের একদম বেসিক ও সামগ্রিক শিক্ষা। এতে করে এই দুই মেরুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, আর আমরা পাবো এমন একটা প্রজন্ম যারা ধর্ম আর আধুনিক বিশ্ব দুটোই খুব ভালোভাবে বুঝবে। এবার আসি আমাদের ৫ নম্বর পয়েন্টে, শরিয়া বনাম গণতন্ত্র, যা মূলত তাদের আদর্শিক কাঠামো নিয়ে একটা দারুণ আলোচনা। এই স্লাইডে আমরা দুটো শাসন ব্যবস্থার মধ্যে একটা বেশ বড় কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। ফরহাদের মতে গণতন্ত্র মানে হল স্রেফ নেতা নির্বাচনের একটা টুল বা পদ্ধতি, এর বাইরে এর নিজস্ব কোনো নৈতিকতা বা জীবন ব্যবস্থা নেই।
কিন্তু শরিয়া, তার মতে শরিয়া হলো একটা কমপ্লিট প্যাকেজ। অনেকেই ভাবেন শরিয়া মানেই বুঝি শুধু শাস্তি, কিন্তু ফরহাদ বলছেন ব্যাপারটা একেবারেই তা নয়। শরিয়া শাস্তি দেওয়ার অনেক আগে একজন মানুষের বেসিক রাইটস যেমন অন্ন, বস্ত্র আর নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে এখানে ফরহাদ খুব প্র্যাকটিক্যাল একটা বিষয় স্বীকার করেছেন। তিনি জানেন যে অতীতের বিভিন্ন রাজনৈতিক কারণে সাধারণ মানুষের মনে শরিয়া নিয়ে একটা বড় রকমের ভীতি বা ইসলামোফোবিয়া আছে। তাই তাদের এখনকার লক্ষ্যটা কোনোভাবেই রাতারাতি বা জোর করে শরিয়া চাপিয়ে দেওয়া নয়, বরং তারা চান শিক্ষার মাধ্যমে এই ভুল বোঝাবুঝিটা দূর করতে। ফরহাদের ভাষায়, আপনি যদি আসলেই সিস্টেমের কোনো বড় পরিবর্তন চান, তাহলে আপনার অবশ্যই ব্যাপক জনসমর্থন লাগবে। মানুষের সম্মতি ছাড়া আসলে কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব নয়। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের 6 নম্বর পয়েন্ট হল সংস্কারের পথ এবং জুলাই পরবর্তী বাস্তবতা। এই স্লাইডের উক্তিটা একটু খেয়াল করুন। কথাটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ তাৎপর্যপূর্ণ। ফরহাদ একটা বড় শঙ্কার জায়গা তুলে ধরেছেন। তার মনে হচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলো এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বা জুলাই সনদকে প্রকৃত সংস্কারের কোনো ম্যান্ডেট হিসেবে দেখছে না, বরং তারা এটাকে ভাবছে দ্রুত ক্ষমতায় যাওয়ার পথের একটা বাধা। আর সেই বাধা সরাতেই তারা যেন তেন প্রকারে আপোস করতে রাজি হয়ে যাচ্ছে। উচ্ছে এই বর্তমান অবস্থার সাথে ৯০-এর দশকের রাজনৈতিক পালাবদলের একটা দারুণ তুলনা টানা হয়েছে। তখন যেমন কাঠামোগত সংস্কারের বদলে কেবল দ্রুত ক্ষমতা বদলকেই বড় করে দেখা হয়েছিল, আজও ঠিক একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বলে একটা শঙ্কা কাজ করছে। সাধারণ মানুষ যে বড় পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিল, রাজনৈতিক আপোষের কারণে সেটা আবারও থমকে যেতে পারে। পুরো আলোচনা শেষে এই স্লাইডটি আমাদের সামনে একটা খুব চিন্তার জায়গা তৈরি করে দেয়। কি মনে হয় আপনার, জুলাই গণ অভ্যুত্থান কি সত্যিই আমাদের কোনো দীর্ঘমেয়াদী আদর্শিক ও রাজনৈতিক সংস্কারের দিকে নিয়ে যাবে, নাকি দিন শেষে আমরা ঘুরে ফিরে সেই পুরনো চেনা সিস্টেমেই আটকে যাব? আজকে এই সোর্সটি আমাদের চেনা রাজনৈতিক হিসাব নিকাশকে একটু ভিন্ন চোখে দেখার সুযোগ করে দিল। তো এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনার। আশা করছি এই আলোচনা চারপাশের দ্রুত বদলাতে থাকা রাজনৈতিক পরিস্থিতি বুঝতে আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।